বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও সালাম। আমরা জানি যে খালেদা জিয়া খুবই অসুস্থ, রাজনৈতিক পরিস্থিতিও কেমন যেন একটু টালমাটাল অবস্থা। খুব কষ্ট লাগে বিএনপির জন্য। জিয়াউর রহমান সাহেব, যার কোনো খোঁজ কেউ ধরতে পারেনি আজ পর্যন্ত, ওনার চরিত্র হননের জন্য এহেন ব্যবস্থা নাই যেটা করা হয় নাই, কিন্তু ওনাকে কেউ অসম্মানিত করতে পারে নাই। আর খালেদা জিয়াকেও এমন নির্যাতন করা হয়েছে বা এমন কটু কথা বলা হয়েছে, কিন্তু ওনাকেও একটুকু সম্মানহানি কেউ করতে পারে নাই। আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান কেউ নষ্ট করতে পারে না, আর জোর করে কারো কাছ থেকে সম্মান আদায় করাও যায় না। তো আমি দেখলাম এবার নির্বাচনে ওনাকে 3টা আসন থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে। আমি জানি না এই চিন্তা ভাবনাটা কেন বিএনপির মাথায় আসলো যে খালেদা জিয়াকে নির্বাচন দিতে হবে, উনি নির্বাচন করবেন। যেই মানুষটাকে এই দেশের কোনো দল মত নির্বিশেষে সবাই ভালোবাসে, তাকে কি কারোর প্রতিদ্বন্দ্বী বানানো উচিত হবে? বাংলাদেশে বর্তমানে এমন কোনো দল বা এমন কোনো মানুষ আছে যে খালেদা জিয়াকে পছন্দ করে না? তো উনি তো এখন আর দলের কোনো নেত্রী না, উনি তো এখন দেশের নেত্রী। তো উনি যদি দেশের নেত্রী হন, তাহলে তাকে কেন বিএনপি টানা আশ্রয় করতেছে? বিএনপি কি মনে করে যে খালেদা জিয়াকে যদি সামনে সাপোর্টে রেখে দেয় তাহলে বিএনপি সব আসন পেয়ে যাবে? এখন আর মানুষ খালেদা জিয়াকে বিএনপির নেত্রী মনে করে না, কিন্তু আপনারা যখন ওনাকে দলের নেত্রী হিসাবে কোনো এলাকা থেকে প্রার্থিতা দেবেন, তখন কেউ না কেউ তো ওনার প্রতিদ্বন্দ্বী হবে। আর প্রতিদ্বন্দ্বী যদি হয়, অবশ্যই প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে কিছু না কিছু বলতেই হয়। সেখানে কি ওনার সম্মানহানি ঘটবে না? আর ওনার কি এখন রাজনীতি করার বয়স আছে? উনি কি রাজনীতি করতে পারবেন? উনি তো ঠিক মতন মুভও করতে পারবেন না। এটা আমার মনে হয় বিএনপির যারা নীতি নির্ধারক তাদের একটু চিন্তা করা উচিত। আর দেখা উচিত যে ওনাকে আদৌ কি ওনাকে আর দলে রাখা যায় কি না। আমি মনে করি, আমার যতটুকু বিবেক বলে, যে খালেদা জিয়াকে আপনার দলের বলে টানা আশ্রয় করবেন না, ওনাকে ছেড়ে দেন। উনি আমাদের সবার মাথার উপরে থাকবে, আজীবনই থাকবে। শেখ মুজিব সাহেব 75 পর্যন্ত, ওনাকে নিহত করার পর্যন্ত, বা আমি বলবো আরও পরে 90 পর্যন্ত, 91 পর্যন্ত শেখ মুজিব সাহেবকে মানুষ এত খারাপভাবে কোনো কিছু মন্তব্য করে নাই। ওনাকে ওনাকে নিয়ে খুব বাজে কথা খুব একটা দেখা শোনা যায় নাই। কিন্তু যখনই শেখ মুজিবকে আওয়ামী লীগের মুজিব বানায় ফেলল, তখন থেকেই কিন্তু শুরু হলো শেখ মুজিবের যত দোষ ত্রুটি তুলে ধরার। মানুষ মাত্রই ভুল হয়, ভদ্রলোকেরও অনেক ভুল আছে, কিন্তু মানুষ এগুলোকে ক্ষমা সুন্দর চোখে দেখছিল কেন? কারণ এই লোকটার স্বাধীনতা যুদ্ধে একটা অবদান ছিল। এটা আমরা মানি বা না মানি, কিন্তু ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু যখনই তাকে আওয়ামী লীগ এমনভাবে উপস্থাপন করা শুরু করলো যে শেখ মুজিব সাহেবই দেশ
আর শেখ মুজিব সাহেবই একাই দেশ স্বাধীন করছে, উনি সব কিছু, এবং ওনার মেয়ে, ওনার নাতিপুতি, ওরাই সব কিছু, তখন কিন্তু শেখ মুজিব সাহেবকে নিয়ে অনেক বাজে কথা আমরা শুনতে পেলাম। তো সেই অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনারা খালেদা জিয়াকেও টেনে নিচে নামাবেন না। উনি কোনো ব্যক্তির, উনি না তারেক রহমানের বাবা মা, না উনি কোনো বিএনপির নেত্রী। উনি এখন দেশের নেত্রী, উনি প্রতিটা মানুষের নেত্রী, প্রতিটা মানুষ ওনাকে শ্রদ্ধা করে। আর এই শ্রদ্ধার জায়গা থেকে ওনাকে কোনো প্রার্থিতা দিবেন না। যদি আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন, ওনাকে কোনো নমিনেশন দেওয়ারও দরকার নেই, এবং ওনাকে নির্বাচন থেকে দূরে রাখুন, যাতে ওনার সম্বন্ধে কেউ বাজে কথা বলতে না পারে। রাজনৈতিক ফায়দা লুটার জন্য ওনাকে আপনারা বলতেই পারেন, করতেই পারবেন, কিন্তু এতে বিএনপির কোনো লাভ হবে না। হয়তো উনি যেই আসনে দাঁড়াবেন সেখানে তো দেখা যাবে কেউ প্রার্থীই দিচ্ছে না, কিন্তু তারপরেও তার সম্মানটুকু আপনারা নষ্ট করবেন না। দ্বিতীয়ত কথা হলো, তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলতে হয়। ওনার মা অসুস্থ, উনি আসতে পারতেছেন না। ওনার স্ট্যাটাস দেখলাম, কোনো এক অদৃশ্য কারণে উনি দেশে আসতে পারতেছেন না, আকার ইঙ্গিতে বুঝাইলেন। আমি একটুকু বুঝি আমার জীবনের অভিজ্ঞতা থেকে, রিস্ক না নিলে নেতা হওয়া যায় না। আপনি যদি সাহসী না হন, আপনি নেতা হতে পারবেন না। আপনাকে নেতা হইতে হলে আপনাকে সাহসী হইতে হবে। 5ই আগস্টের পরে 6, 7, 8 এর ভিতরে যদি তারেক জিয়া চলে আসতো বাংলাদেশে, আজকের বাংলাদেশের পরিস্থিতি, বিএনপির পরিস্থিতি অন্যরকম হতো। এটা আপনারা কেউ মানেন বা না মানেন, কিন্তু শুনি সেই সাহসটুকু দেখাতে পারেন নাই। উনি এখনও ওই সাহসটুকু উনি দেখাইতে পারতেছেন না যে উনি দেশে আসবেন। অবশ্য যদিও এখনও অনেক অনেক লেট হয়ে গেছে ওনার জন্য দেশে ফেরাটা, কারণ বিএনপি এর ভিতরে নিজেদেরকে যেভাবে উপস্থাপন করছে, তাতে বিএনপি একটা অন্যরকম দল হয়ে গেছে। বিএনপি আর বিএনপির দল নাই। আমার উপরে কেউ রাগ করবেন না প্লিজ। এই দলটাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। সত্যি কথা বলতে কি, এই দলটাকে আমি এখন আর ভালোবাসতে পারি না। কারণ যেসব নেতারা যেসব বক্তব্য রাখেন, এটা কোনো বিএনপির বক্তব্য হতে পারে না। তো মানে বিএনপি দলের কোনো বক্তব্য হতে পারে না। আমি জানি না এই নেতাগুলা কি চিন্তা ভাবনা করে এসব কুরুচিপূর্ণ মন্তব্য মাঝে মাঝে করে ফেলেন, আমি জানি না। যাই হোক, তারেক জিয়ার সেই সুযোগ নষ্ট হয়ে গেছে। এখন ওনার সময় অপেক্ষা করতে হবে। আদৌ উনি দেশে আসবেন কি না আমার সন্দেহ আছে। 2, আরেকটা কথা বলে বিএনপির ভাইদেরকে বলতেছি, আপনারা মনে করতেছেন যে ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করে বা ইসলামকে সরায় রেখে আপনারা এই দেশে খুব একটা বড় কিছু সাফল্য করে ফেলবেন, কিন্তু আপনারা দেখতেছেন না বিশ্বের অবস্থা। সরি, বিশ্বে এখন মুসলিম জাগরণ শুরু হয়েছে। এখনই হয়তো চোখে পড়বে না আপনাদের, কিন্তু কিছুদিনের ভিতরেই দেখবেন যে পুরা বিশ্বটা একটা মুসলিম জাগরণের ভিতরে চলে যাচ্ছে, এবং মুসলমানদের উত্থান হবে। সেটা আমরা চাই বা না চাই, কারণ এটা মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুমেই হবে। কাজেই আপনারা ইসলাম বিদ্বেষী হয়ে বা ইসলামকে নিয়ে কটূক্তি করে বা ইসলামকে ধাক্কাধাক্কি করে আপনারা যদি মনে করেন যে আপনারা সেকুলার বিএনপি হবেন আর সেকুলার বিএনপিকে মানুষ ভোট দিবে, আপনারা কিন্তু ভুল করবেন। কারণ মানুষ আর এখন সেকুলারে নাই। আমি জানি না, কারণ নেতা নেত্রীরা তো সবসময় চামচা বেষ্টিত থাকেন, কাজে ওনাদের মতামত চামচাদের উপরে নির্ভর করে। একবার ছদ্মবেশে ঘুরে দেখেন, বাংলাদেশটাকে একটু ঘুরেন দেখেন, মানুষ কিন্তু এখন মোটামুটিভাবে নামাজ কালাম না পড়লেও
ইসলামের প্রতি তাদের একটা দুর্বলতা আছে। এই জন্য আমি বলতেছি না যে জামাত চলে যাবে বা জামাত কিছু করবে, আমি সেই প্রসঙ্গে কথা বলতেছি না। আপনারা যদি একান্তই বাংলাদেশের মানুষের ভালোবাসা পেতে চান, আপনারা ইসলামের পক্ষে কথা বলতে হবে। ইসলামের পক্ষে যদি কথা না বলেন, বিএনপি কিছুই করতে পারবে না। বিএনপির আগামী ভবিষ্যৎ খুবই অন্ধকার। কারণ যেখানে ইসলামের একটা জাগরণ শুরু হয়েছে বিশ্বজুড়ে, সেই জাগরণে আপনারা যদি উল্টা দিকে চলেন, আপনাদের কি হবে সেটা আপনারা ভালো বোঝেন। তো বিএনপিকে বলছি কারণ বিএনপির ভিতরে আমি তো ছোট মানুষ, বিএনপি অনেক বুঝে, অনেক বড় বড় নেতারা আছেন, ত্যাগী নেতারা আছেন। যা ভুল করছেন করছেন, এখন প্রত্যেকটা কথা বলার আগে মেপে কথা বলুন, মেপে মেপে কথা বলুন। কখনোই কোনো কথাতে, আপনাদের কথাতে যদি ইসলাম বিদ্বেষী বা ইসলামকে কটাক্ষ করে বা এ ধরনের কোনো কিছু আপনারা বলতে যান, আপনারা হয়তো ইঙ্গিতে বুঝাবেন জামাতকে, কিন্তু এটা পুরা জাতির উপরে এবং প্রতিটা মানুষের গায়ে লাগবে। কাজেই আপনারা সতর্ক হন, আপনারা কথাবার্তা বলতে একটু হিসাব কিতাব করে বলুন। আরেকটা জিনিস বলি, এনসিপির কথা বলতেছি। এনসিপি তার স্পিড ধরে রাখতে পারে নাই। এনসিপি কিন্তু তার স্পিড ধরে রাখতে পারে নাই। একরকম আমি বলবো যে এনসিপি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এনসিপি ছিল, সেই এনসিপি এখন আর নাই, এবং আগামীতে এনসিপির কতটুকু ভবিষ্যৎ আছে আমার সন্দেহ আছে। আজকে যদি যে কেউ ক্ষমতায় আসুক, কিন্তু এনসিপির কোনো মূল্যায়ন করা হবে না। অথচ এই এনসিপিকে মানুষ, এই এনসিপির নেতাদেরকে, এনসিপি কি বলতে না, এনসিপির নেতাদেরকে, এই ছাত্রদেরকে মানুষ এতটা ভালোবাসছিল, কিন্তু তারা অনেকগুলা ভুল পদক্ষেপ নেওয়ার পরে আজকে তাদের জনপ্রিয়তা অনেকটা কমে গেছে। এখন তাদের থেকে নিয়ে মানুষ সমালোচনা করতেছে, কথা বলতেছে। আরেকটা কথা যেটা, এনসিপির ভিতরে ইসলামের আহ্বানটা খুব কম। ওরাও পালস বুঝতে পারতেছে না, মানুষের পালস বুঝতে পারতেছে না, পৃথিবীর পালস বুঝতে পারতেছে না। কাজেই আমার এনসিপির জন্য কষ্ট হয়, আমার বিএনপির জন্য কষ্ট হয় যে আপনারা একটু সঠিক রাজনীতি করার চেষ্টা করুন, সঠিক রাজনীতি করার চেষ্টা করুন, দেশটাকে ভালোবাসুন, সাথে ইসলামকেও ভালোবাসুন। ইসলাম থেকে সরে যেয়ে আপনারা কিচ্ছুই করতে পারবেন না, কেউ কিছু করতে পারবেন না, কেউ কিছু করতে পারবেন না। কাজেই যাই কিছু করেন, ইসলামের ভিতরে থেকেই করার চেষ্টা করুন, ইসলামকে সাথে নিয়েই করার চেষ্টা করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।